আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে সংসদে সরকার এবং বিরোধী দলের উত্তপ্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে সতর্কতার আহ্বান। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হবিগঞ্জে বাঁধে ভাঙন, বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বৃষ্টি, 5 জেলায় বন্যার পূর্বাভাস। 3টি জেলায় চাষিদের সহায়তা দেবে সরকার। জ্বালানির পর এবার ভোজ্য তেলের দাম বৃদ্ধির ধাক্কা, বোতলজাত এবং খোলা সয়াবিন বাড়ল 4 টাকা, এখনও লোকসান গুনতে হবে দাবি আমদানিকারকদের। কয়েক হাসপাতাল ঘুরে তারপর ভর্তি হতে পারছেন হামে আক্রান্তরা, আইসোলেশনের ব্যবস্থা করতে না পারাই ছড়িয়েছে ভয়াবহ মাত্রায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, এমন প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ এবং জুলাই সনদ ইস্যুতে আজও উত্তপ্ত ছিল সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কক্ষিগত করতে চাইছে অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। তাই মুক্তিযুদ্ধ নিয়ে খোঁজাখুঁজি না করার হুঁশিয়ার। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, এই নিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রায় পুরোটাই তর্ক বিতর্ক আর উত্তেজনার। বুধবার সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপির 7 জন, অন্যান্য দল স্বতন্ত্র থেকে, বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী 11 দলীয় ঐক্যের লিফলেট এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বলেন, সনদ থেকে গণভোটকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণা। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি, এ সময়ে কথা বলার কথা ছিল। আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি, কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। জুলাই ইস্যুতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বিরোধী দল, এমন অভিযোগ সরকারি দলের সংসদ সদস্যদের। বলেন, সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। নজর দেব আবহাওয়া পরিস্থিতিতে। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বুধবারও বৃষ্টি হয়েছে। অনেক নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। 5 জেলায় বজ্রাঘাতে প্রাণ যায় 9 জনের, এর মধ্যে পটুয়াখালীতেই মারা গেছেন 4 জন। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড় অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। গেল কদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসেবেই 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড় অঞ্চলের কৃষকদের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বাঁধ ভেঙেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতেও। অতিবৃষ্টি আর ঢলের পানিতে খোয়াই নদীর দত্তগাঁও অংশে ভেঙে যায় বাঁধ। সুজাতপুর হাওরে পানি ঢুকে প্লাবিত শত শত একর ফসলি জমি। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওড় অঞ্চলের 42,000 হেক্টর জমির ফলন। এছাড়া বজ্রপাতে পটুয়াখালীতে মারা গেছে 4 জন, আর জামালপুরে 2 জন, শেরপুর, রাজবাড়ী এবং রংপুরে মোট 3 জন মারা গেছে। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, শ্রমিকও ভাড়া জানা ঠেকা দেওয়া, 7 কেয়ার গেছি, ফাইন তোলার 7 কেয়ার আছে আমার। পেটের দায় রিক্সা চালাই, কি করবো? বাইরে অনেক আগে যত বেশি বাদল হোক। সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদী খনন এবং হাওর খনন, এটাকে দ্রুতই করতে হবে। প্রশাসনের সহযোগিতায় যারা পিএসসি কাজগুলো করেছেন তারাও তাদের কাজগুলো মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে এই বাঁধগুলো ভেঙে না যায়।
হাওর বেষ্টিত 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকার প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। নিজে থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। এছাড়া ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান তিনি। এছাড়া রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ার কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম 179 টাকা, আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ভোজ্য তেল আমদানিকারক এবং ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। বুধবার সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি, নতুন দামেও লোকসান থাকবে তাদের, কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানির ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের সিদ্ধান্ত। জানাবো দেশের হাম পরিস্থিতির খবর। হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বেড়েই চলেছে। যদিও বুধবার রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলে জানায় ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগে কয়েকটি হাসপাতাল ঘুরে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে এখানে ভর্তি আছেন 398 জন। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 জন শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম ছিল। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরাও ভর্তি হয়েছে এই হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার সমন্বয়ের ঘাটতি দেখা গেছে, কারণ দেশের বেশিরভাগ হাসপাতালে হাম আক্রান্তদের জন্য আলাদা ব্যবস্থা করা যায়নি। ডিএনসিসির এই হাসপাতালে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে 16 জন। সারা দেশে এই সংখ্যা 273। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে এবং তাদের টিকা দেয়া ছিল না বলে জানান চিকিৎসকরা। এদিকে হামে আক্রান্ত শিশুদের 74% কোনো টিকা নেয়নি এবং 14% মাত্র 1 ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার এক ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন 1318 জন, যার মধ্যে 88 জনের শরীরে রোগটির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এই সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 88। 15/3/2026 থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4954। 24 ঘন্টায় মৃত্যুর সংবাদ নেই। কনফার্ম যে হামের কেস কনফার্ম, এখানে দেখেছি আমরা যে এর মধ্যে 74% আপনার টিকা পায় নাই, দেন ফার্স্ট ডোজ পেয়েছে, এরকম আমরা পেয়েছি যে আপনার 14%